একবার ভাবুন তো, যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার ফোন, কম্পিউটার কোনো কিছুতে ইন্টারনেট নেই, আর কোনোদিন আসবেও না, তাহলে ঠিক কি হবে? চলুন এই অভাবনীয় পরিস্থিতিটা একটু কল্পনা করে দেখি। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আগে বুঝতে হবে ইন্টারনেট জিনিসটা আসলে কি। এটা কিন্তু শুধু গুগল করা বা সোশ্যাল মিডিয়া চালানো না, এটা আসলে একটা অদৃশ্য জালের মতো, যা আমাদের গোটা আধুনিক জীবনযাত্রাকে এক সুতোয় বেঁধে রেখেছে। মানে খাবার অর্ডার করা থেকে শুরু করে দেশের পাওয়ার প্ল্যান্ট চালানো পর্যন্ত সবকিছু ঠিকঠাক রাখার চাবিকাঠিটাই কিন্তু এখন এই ইন্টারনেট। তো বুঝতেই পারছেন, ইন্টারনেট চলে যাওয়াটা শুধু একটা সাময়িক অসুবিধা না, এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমরা কতটা নির্ভরশীল হয়ে পড়েছি। আমরা আসলে এমন একটা সিস্টেম বানিয়ে ফেলেছি যেটা একটা মাত্র প্রযুক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। আর সেই ভিতটা কতটা ঠুনকো সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, তাহলে চলুন আমরা সময়ের সাথে সাথে এগোই আর দেখি পরিস্থিতিটা ঠিক কীভাবে বদলাবে। প্রথম দিনেই যা শুরু হবে তা হল চূড়ান্ত আতঙ্ক আর বিশৃঙ্খলা। সিঙ্গাপুরের এভিয়েশন ইন্ডাস্ট্রির এই কর্মীর কথাটা একটু ভাবুন। এই অভ্যাসটা তো আমাদের প্রায় সবারই, তাই না? ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নেওয়া, আর প্রথম ধাক্কাটা ঠিক এই জায়গাতেই লাগবে। কোনো যোগাযোগ নেই, কোনো খবর নেই। একবার ভাবুন তো, আপনার দিনের শুরুটা যদি এমন হয়। প্রথম দিনের বিপর্যয়টা হবে ভয়ঙ্কর আর আকস্মিক। শেয়ার বাজার সাথে সাথে বন্ধ, কোনো অনলাইন পেমেন্ট বা কার্ড পেমেন্ট কাজ করবে না, এটিএম বুথগুলো সব অকেজো লোহার বাক্স হয়ে পড়বে। আর শুধু তাই না, ব্যবসার সব গুরুত্বপূর্ণ ডেটা, মানে কর্মীদের বেতনের হিসাব, দোকানের মালের স্টক, যা কিছু ক্লাউডে রাখা ছিল, সব এক মুহূর্তে হাওয়া। হাসপাতালগুলোকে সেই পুরনো দিনের মতো কাগজের চার্টে ফিরে যেতে হবে। আর সাপ্লাই চেইন থেমে যাওয়ায় দোকানের নতুন জিনিস আসাও বন্ধ। মানে প্রথম দিনেই একটা চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আতঙ্কের প্রথম দিনটা কোনোভাবে পার করার পর আমরা ঢুকব প্রথম সপ্তাহে, আর এই সময়ে শুরু হবে আসল ভাঙন। প্রথম সপ্তাহের মধ্যেই আমাদের এই যে স্বাভাবিক জীবনযাত্রা, এই ভ্রমটা পুরোপুরি ভেঙে যাবে। আমাদের আধুনিক সাপ্লাই চেইন সিস্টেমটা চলে জাস্ট ইন টাইম পলিসিতে। এর মানে হলো, দোকানে বা কারখানায় বেশি জিনিস মজুত রাখা হয় না, যখন দরকার ঠিক তখনই জিনিস এসে পৌঁছায়। কিন্তু ইন্টারনেট ছাড়া তো এই সমন্বয়টাই সম্ভব না। ফলে দোকানপাটের তাকগুলো খুব দ্রুত খালি হতে শুরু করবে। এই টাইমলাইনটা দেখুন, এটা অনেকটা ডমিনো পড়ার মতো। একটা পড়ছে তো আরেকটাকে ফেলে দিচ্ছে। প্রথম দিনেই তো যোগাযোগ আর অর্থনীতি শেষ। 7 দিনের মাথায় খাবার আর তেলের সাপ্লাই সিস্টেমে ধস নামবে, আর জ্বালানির অভাবে আর সমন্বয়ের অভাবে দেশের পাওয়ার গ্রিডগুলো একে একে বন্ধ হতে শুরু করবে। স্বাস্থ্যসেবা তখন পৌঁছাবে এক চরম সংকটময় অবস্থায়। এই ভাঙাচোরা পথ ধরে 1 বছর পর আমরা কোথায় গিয়ে দাঁড়াব? উত্তরটা হল প্রত্যাবর্তন। কিন্তু এটা মোটেই কোনো সুখকর প্রত্যাবর্তন না। এখানে একটা জরুরি বিষয় আছে। সিনেমার মতো পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে না। মানব সমাজ ঠিকই টিকে থাকবে, কিন্তু সেটা পিছিয়ে যাবে একটা ডিজিটাল-বিহীন যুগে। প্রযুক্তির ঘোরের কাঁটা যেন এক ঝটকায় কয়েক দশক পেছনে চলে যাবে। কিন্তু এই পরিবর্তনের জন্য যে মূল্য দিতে হবে তা ভাবা যায় না। একটা অনুমান বলছে, মাত্র 1 বছরের মধ্যে খিদে, ঠান্ডা আর সামাজিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে প্রায় 1 বিলিয়ন, মানে 100 কোটি মানুষ মারা যাবে। ভাবুন একবার, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 8 ভাগের 1 ভাগ। এই তুলনাটা দেখলেই পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যাবে। ইন্টারনেট সহ আমাদের পৃথিবীটা ছিল একটা গ্লোবাল ভিলেজ। এক মুহূর্তে যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করা যেত। আর ইন্টারনেট ছাড়া সেই পৃথিবীটাই হয়ে যাবে 1930-এর দশকের মতো, ছোট ছোট অঞ্চলে ভাগ হয়ে যাওয়া এক অর্থনীতি। স্মার্টফোন, ইমেলের জায়গা নেবে বহু পুরনো ল্যান্ডলাইন ফোন, আর গ্লোবাল সাপ্লাই চেনের বদলে মানুষকে বেঁচে থাকার জন্য নির্ভর করতে হবে আশপাশে কৃষি আর ছোটখাটো উৎপাদনের উপর। এই পুরো দৃশ্যটা হয়তো একটা কাল্পনিক দুঃস্বপ্নের মতো লাগছে, কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার যে ক্ষমতা, এই কিল সুইচ, সেটা এখন আর শুধু কল্পনা নয়, এটা বাস্তবে ব্যবহার হচ্ছে। যদিও সারা পৃথিবীর ইন্টারনেট একসাথে বন্ধ হয়ে যাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, কিন্তু কোনো একটা নির্দিষ্ট দেশ বা অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা এখন রাজনৈতিক নিয়ন্ত্রণের একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে। অনেক দেশের সরকারই এখন বিক্ষোভ দমন করতে
বা তথ্যের প্রবাহ আটকাতে এই রাস্তা নিচ্ছে। এই বিশ্ব মানচিত্রটার দিকে একবার তাকান। এখানে ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন দেশের সরকার কতবার ইন্টারনেট বন্ধ করেছে সেটা দেখানো হয়েছে। যে জায়গাগুলো যত গাঢ় রঙের সেখানে তত বেশি বার ইন্টারনেট শাটডাউন হয়েছে। আর দেখলে বোঝাই যায় ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই প্রবণতাটা সবচেয়ে বেশি। আর চিন্তার বিষয় হল এই ঘটনাগুলো কমছে না, বরং প্রতি বছর বেড়েই চলেছে। এই চার্টটা দেখুন, ২০১৬ সালে যেখানে গোটা বিশ্বে ৭৫টা শাটডাউন রেকর্ড করা হয়েছিল, ২০১৯ সালে সেই সংখ্যাটা লাফিয়ে ২১৩তে পৌঁছেছে, আর ২০২৩ সালে তো সেটা ২৫০ ছাড়িয়ে গেছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, কারা করছে এই কাজটা আর এর ফল কি হচ্ছে? এই দুটো ছবিকে পাশাপাশি রাখলেই উত্তরটা একদম পরিষ্কার। বাম দিকের চার্টটা দেখাচ্ছে যে ইন্টারনেট শাটডাউনের ঘটনাগুলো মূলত স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী দেশগুলোতেই বেশি ঘটছে, আর ডান দিকের ম্যাপটা দেখাচ্ছে এর ফলে কী পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরিমাণটা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কয়েকটা উদাহরণ দেখুন। শুধু ২০২৩ সালের প্রথম ৬ মাসেই ভারতে ইন্টারনেট শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় $১.৯ বিলিয়ন। ২০১১ সালে মিশরে মাত্র ৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করায় ক্ষতি হয়েছিল $৯০ মিলিয়ন। ভাবা যায়, নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য দেশগুলো কি বিশাল আর্থিক মূল্য দিতেও রাজি। তো এই যে এতক্ষণ আমরা একটা কাল্পনিক পরিস্থিতি আর কিছু বাস্তব তথ্য নিয়ে আলোচনা করলাম, এখান থেকে শেষ পর্যন্ত আমরা কি শিখতে পারি? আমাদের এই ডিজিটাল দুনিয়াটা আসলে কতটা ঠুনকো? এই কথাটা হয়তো পুরো আলোচনার সারমর্ম। আধুনিক সমাজ আসলে ভঙ্গুর, কারণ এর সিস্টেমগুলোকে এমনভাবে তৈরি করা হয়নি যাতে তা ব্যর্থতাকে সামলাতে পারে। বরং এগুলোকে শুধুমাত্র সর্বোচ্চ দক্ষতার জন্য অপটিমাইজ করা হয়েছে। মানে আমরা গতির পেছনে ছুটতে গিয়ে বিপদে পড়লে টিকে থাকার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। সব শেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা কি এমন একটা বিশ্ব বানিয়ে ফেলেছি যা টিকে থাকার জন্য একটু বেশি সংযুক্ত, একটু বেশিই নির্ভরশীল? কি মনে হয়? ভাবার মতো একটা বিষয়, তাই না?